শুধুমাত্র বরাদ্দ বাড়িয়েই তো হবে না, সেটা থেকে গুণগত মান, শিক্ষার মান কিংবা স্বাস্থ্য সেবার মান সেগুলো যদি না বাড়ে তাহলে ব্যয় বাড়িয়েও কিন্তু আসলে কোনো লাভ হবে না, সেটা কিন্তু অপচয় হবে। সেই দিকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন। রপ্তানির বেলা আমরা দেখছি যে প্রথম 10 মাসে চলতি অর্থ বছরের সেইখানে দেখছি যে এটার প্রবৃদ্ধিটা নেতিবাচক 2%, 2.02%। এখন আগামী 2 মাসের মধ্যে যে প্রবৃদ্ধিটা এখানে দেখানো হয়েছে যে হবে 9.2%, আগামী 2 মাসের মধ্যে কতখানি বাড়লে 9.2% হবে, এটা তো চিন্তার বিষয়। কারণ এত বেশি বাড়াতে হবে যে 9.2%, সেটা তো কতখানি সম্ভব এটা আপনারা বুঝতে পারছেন যে এটা বাস্তবসম্মত নয়। এবং সেইটার প্রেক্ষিতে আবার আগামী অর্থ বছরের প্রাক্কলন করা হয়েছে 7.94%। সুতরাং এখনকার অনুমতিটা যদি ঠিক না হয়, আগামী অর্থ বছরের জন্য যেটা প্রাক্কলন সেখানেও কিন্তু ওটা বাস্তবসম্মত না। সুতরাং এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে সঠিকভাবে তথ্যগুলোর বিশ্লেষণ করে এবং প্রাক্কলনগুলো বাস্তবসম্মত হলে আমরা বাজেট বাস্তবায়নেও কিন্তু আরো বেশি সাফল্য দেখাতে পারবো। বাজেট ঘাটতির ব্যাপারেও নিশ্চয়ই আপনাদের আগ্রহ থাকবে যে আপনারা জানেন যে বাজেট ঘাটতি এই বছরে, আগামী অর্থ বছরে 3.6% জিডিপির করা হয়েছে। এবং এখানে ঘাটতির অর্থটা কোথা থেকে আসবে? ব্যাংক বরোইং থেকে 1,12,000 কোটি টাকা, ব্যাংক ঋণ নেওয়া এবং বিদেশি ঋণের লক্ষ্যমাত্রাটাও বাড়ানো হচ্ছে। কিন্তু আমরা দেখি যে বিদেশি ঋণের থেকে নিলে ভালো, কারণ ব্যাংক বরোইং বাড়লে যে ব্যক্তি খাতের বিনিয়োগ বাড়াতে গেলে ব্যক্তি খাতের যদি ঋণের প্রয়োজন পড়ে, এবং যেহেতু এখন আমরা দেখছি যে এই সরকার বিনিয়োগ বান্ধব একটা পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে, বিনিয়োগ বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ এই বাজেটেও আছে, তখন যদি ব্যক্তি খাত ঋণ নিতে যায় তখন তার একটা লিকুইডিটির একটা ক্রাইসিস হতে পারে তার, এবং ক্রাউডিং আউট ইফেক্ট হলে তখন স্বল্প এক্সেস লিকুইডিটি না থাকলে তখন সুদের হার আরো বেশি বেড়ে যেতে পারে। এটা আরেকটা। আর আরেকটা হচ্ছে যে এই বিদেশি ঋণের ক্ষেত্রে লক্ষ্যমাত্রাটা বাড়ানো ভালো, কিন্তু আমরা দেখি যে অনেক সাপোর্ট থাকে, বাজেটারি সাপোর্ট, সেগুলো বিদেশি সাহায্য সেগুলো কিন্তু পাইপলাইনে থাকে, আমরা পুরোটা ব্যয় করতে পারি না সঠিক সময়ে, সেখানেও সক্ষমতার অভাব থাকে। তো ওই সক্ষমতার অভাব থাকলে তো বেশি করে পাওয়া যাবে না, আমি যেটা আছে সেটাই ব্যবহার করতে পারি না, তাহলে সেখানেও কিন্তু একটা উৎকর্ষতা সাধন করতে হবে। আর রাজস্ব নীতির ক্ষেত্রে আমরা দেখছি যে কিছু অনেক ক্ষেত্রে, বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে ব্যয় কমানো এবং বিনিয়োগ উৎসাহিত করার জন্য সরকার অনেক জায়গাতেই কর এবং শুল্ক সংস্কারের প্রস্তাব দিয়েছে। রপ্তানি সহায়তা এবং শুল্ক প্রক্রিয়া সহজ করা, তারপরে যারা রপ্তানিমুখী শিল্পের জন্য শুল্কমুক্ত আমদানি সুবিধা সম্প্রসারণ, এবং তারপরে যেগুলো সিস্টেমেটিক জটিলতা, প্রক্রিয়াগত জটিলতা আছে, ভিএটি সহজ করা, ডিজিটাল কর প্রশাসন শক্তিশালী করা, এগুলোর ব্যাপারে তারা অনেক বলেছে তারা এই বাজেটের মধ্যে। এবং এগুলো সবই কিন্তু একটা যৌক্তিক পদক্ষেপ, কারণ আমরা জানি যে রপ্তানির কথা বললাম যে রপ্তানি এই অর্থ বছরে কেমন একটা চাপের মুখে রয়েছে, এবং রোবাস্ট রপ্তানি আয় না বাড়াতে পারলে আমাদের বৈদেশিক যে মুদ্রার রিজার্ভ সেখানেও কিন্তু একটা চাপ সৃষ্টি হবে। এবং আরো আমরা দেখেছি যে রাজস্ব যে আহরণ জোরদার করা, সেখানে কিছু ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে সেখানে যে বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে যে এই অর্থনীতির যে গতিময়তা আনার, সেটার ক্ষেত্রেও কিন্তু আপনার এই যে কতগুলি কর, অনেক ক্ষেত্রে কর রেয়াত কিংবা কর সুবিধা একদিকে দেওয়া হয়েছে, কোনো ক্ষেত্রে কর আবার রেয়াতও তুলে দেওয়া হয়েছে। এখন ধরেন যে যদি আপনার কর সুবিধা দেওয়া হয় তখন রাজস্ব আহরণ হয়তো ক্ষতিগ্রস্ত রাজস্ব আহরণ কিছুটা কমবে, কিন্তু যদি ওই কমার গ্যাপটা পূরণ করা যাবে যদি সেই বিনিয়োগ থেকে যে সুবিধাটা দেওয়া হচ্ছে ব্যক্তি খাতকে, তারা যদি তাদের উৎপাদনশীলতা বাড়ায় এবং তাদের বিনিয়োগ থেকে রিটার্নটা বাড়ে, তাহলে কিন্তু অর্থনীতিতে আবার চাঙ্গা আসবে। অর্থনীতিতে ওই অর্থ করের যে ছাড়টা, করটা যে
পেল না রাজস্ব বিভাগ, সেটা কিন্তু পূরণ হয়ে যাবে তাদের উৎপাদনশীলতা, তাদের অর্থনীতিতে তাদের যে অবদানটা। এবং আরো বিষয় যে বিনিয়োগের ক্ষেত্রে যেটা বললাম, যে বিনিয়োগ এবং কর্মসংস্থানের ক্ষেত্রেও বেশ কিছু এখানে পদক্ষেপ নেওয়া হয়েছে, এবং যে এই সরকারের লক্ষ্যমাত্রা যে 2030-31 সালের মধ্যে বিনিয়োগটা, মোট বিনিয়োগ বাড়িয়ে সেটা 40% যাবে, সেই ক্ষেত্রে আমরা দেখছি যে রপ্তানি বহুমুখীকরণ কিংবা শিল্পের যে এক্সপ্যানশন, সম্প্রসারণ করা এবং উদ্যোক্তার উন্নয়নের ক্ষেত্রে এবং এসএমইর ক্ষেত্রেও দেখলাম, বিশেষ করে বাজেটে যেমন উৎপাদনমুখী শিল্প, ক্ষুদ্র মাঝারি উদ্যোগ, কৃষি, তথ্য প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন, এগুলো খাতকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং এই খাতগুলোতে কর্মসংস্থান সৃষ্টিরও অনেক সুযোগ রয়েছে। আরেকটা উল্লেখযোগ্য বিষয় আমি উল্লেখ করতে চাই এখানে, সেটা হচ্ছে যে বাজেটে যে নবায়নযোগ্য জ্বালানির উপরে বেশ কিছু ইতিবাচক আসলে পদক্ষেপ আমরা দেখেছি, যে সৌর বিদ্যুতের ক্ষেত্রে সেখানে কর প্রায় সবগুলোতেই সেখানে শূন্য করে দেওয়া হয়েছে, অর্থাৎ সোলার যে প্যানেল এবং বিভিন্ন যন্ত্রপাতি সেগুলোর ক্ষেত্রে কর ছাড় দেওয়া হয়েছে, সেগুলো ভালো। এবং ইভি যেটা বৈদ্যুতিক যানবাহন, সেখানেও কিন্তু এটা ব্যবহারে উৎসাহ দেওয়া হয়েছে এবং ইভি আমদানিতে কর এবং শুল্ক কাঠামো সেখানে একটা শিথিলতা দেওয়া হয়েছে। এগুলো সবই নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক একটা অর্থনীতির দিকে যাওয়ার একটা ইঙ্গিত। আর স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা, স্বাস্থ্য খাত কিংবা শিক্ষা খাত, সামাজিক সুরক্ষা, অর্থাৎ সামাজিক খাতের যে ব্যয় এবং ব্যয়ের দক্ষতা, এটা নিয়েও আমরা বহুবার সবাই আলোচনা করছি এবং একদিকে হচ্ছে ব্যয়ের বরাদ্দ কম, অন্যদিকে যে ব্যয়ের উৎকর্ষতা সেটা কম। আমরা দেখছি যে স্বাস্থ্য খাতে এই বছরে, শিক্ষা খাতে বৃদ্ধি হয়েছে, যে 2025-26 অর্থ বছরে ছিল জিডিপির 1.4% শিক্ষা খাতে বরাদ্দ। এই 2026 সালে এটা বেড়ে 1.79% হয়েছে। এখানে স্বাস্থ্য খাতেও দেখছি আমরা বরাদ্দটাও প্রায় দ্বিগুণ হয়েছে জিডিপির আকারে। সুতরাং এটা একটা খুবই ভালো পদক্ষেপ এবং দুইটা খাতেই কিন্তু আমাদের বরাদ্দ বাড়ানো উচিত। বহুদিন থেকে একই রকম স্ট্যাগনেন্ট অবস্থায় রয়েছে, কিন্তু চাহিদাটা অনেক বেশি। কিন্তু আবার এটাও বলতে পারেন যে শুধুমাত্র বরাদ্দ বাড়িয়েই তো হবে না, সেটা থেকে গুণগত মান, শিক্ষার মান কিংবা স্বাস্থ্য সেবার মান, সেগুলো যদি না বাড়ে তাহলে ব্যয় বাড়িয়েও কিন্তু আসলে কোনো লাভ হবে না, সেটা কিন্তু অপচয় হবে। সেই দিকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন।